আমার আজকের আলোচনার বিষয়। মোহাম্মদ ইউনূসের শেষ দিনটা হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি বিভিন্ন ভিডিওতে বারবার এই একটা কথাই উচ্চারণ করেছি যে শেষ দিনটা অত্যন্ত করুণ হবে। 18 মাস ধরে যে মানুষটা দেশ শাসন করলো, যে চূড়ান্ত এ নিয়ে উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে এবং জনসমর্থন নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন নোবেল জয়ী আমাদের স্যার, এখন আমি তাকে স্যার বলি, ইউনূস স্যার বলি না, স্যার যে পা রেখেছিলেন, পা রাখার পরেতে তিনি যখন 18 মাস বাদে গেলেন, দেশটা ধ্বংসস্তূপে পরিণত হলো। করে দিলেন, মব সন্ত্রাস সৃষ্টি করলেন, দেশে অরাজকতা, খুন, ডাকাতি, নিরপরাধদের জেলে ভরা, কিছু বাদ রাখেননি। একবার বিচারবিহীন মামলা, দেশের অবৈধ সমস্ত চুক্তি করা, বন্দর তুলে দেওয়া, এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটি দিয়ে গেলেন, সেটা হচ্ছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ফল বাংলাদেশের মানুষকে কতদিন যে ভুগতে হবে তার কোনো ইয়ত্তা নেই। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যা যা আছে, কৃষি নির্ভর একটা দেশ, সেখানে 1300 বস্তু এখানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া জিরো ট্যারিফে ঢুকবে, এবং বাংলাদেশ থেকে যে সমস্ত বস্তু যাবে সেগুলো জিরো ট্যারিফে যাবে। শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো রকমে সন্তুষ্ট করে যদি ক্ষমতায় টিকে থাকা যায়। যদি জামাত আসে তাহলে পরে তিনি রাষ্ট্রপতি হবেন, একটা খায়ে শোনার মধ্যে ছিল। যেদিনকে নির্বাচন যেদিনকে হলো, সেদিনকে একেবারে ধেই করে গৌরাঙ্গের মতো নাচতে নাচতে তিনি ঈদের উৎসব পালন করেছিলেন। তারপরে যখন ফল বেরোতে আরম্ভ করলো, তারপর থেকে দেখা গেল না। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার ছিল তার যমুনা ছাড়ার শেষ দিন। সেই শেষ দিনে রাত না কাটিয়েই গভীর রাতে তিনি দেশ ছাড়লেন। এখন দেশ ছাড়ার একটা ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। ওটা আগের ভিডিও না পরের ভিডিও আমি জানি না। যাকে প্রথম লোকে বলতো স্যার আপনার 1000 বছর হায়াত হোক, শেষে লেখা বন্ধ হয়ে গেছিল। আমি বলেছিলাম সবকিছুই আস্তে আস্তে বন্ধ হবে। এখন তার একটা গান স্যালুট জুটল না, একটা ফুলের মালা জুটল না, কেউ করমর্দন করলো না, কোনো টিভি ক্যামেরা তাকে ফলো করলো না। তিনি সম্পূর্ণ একাকী, নিঃসঙ্গ, মাথা নিচু করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। কারণ উনি জানতেন উনি যে অপরাধ উনি করেছেন, এবং জামাত ক্ষমতায় আসেনি, বিএনপি এসছে, কালক্ষেপ যদি হয় তাহলে ওনার জেল তো অবধারিত, আর জেল যদি হয় তাহলে পরে ভারতবর্ষ তাকে ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে না। কারণ তারেক রহমান। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এখন মূল ভিডিওটি দেখুন। রাজনীতিতে তার অবস্থান পাকা করো। তিনি ভোটে লড়বেন, জিতলেন কি জিতলেন না সেটা পরের কথা। এখানেও অনেক খেলা আছে। এই যে খলিলুর রহমান, তাকে ইনক্লুড করা, এই নিয়ে অনেক রকম ধোঁয়াশা রয়েছে, অনেকে অনেক কথা বলছেন। আমি এই নিয়ে এখন, কারণ এটা ওই কথা বলার সঠিক সময় নয়, আমি পরে এই ব্যাপার বলবো। কারণ এখানে আন্তর্জাতিক অনেক খেলা লুকিয়ে রয়েছে, এখন সেটা বলার সময়। আমি যদি বলি তাহলে অনেক কিছু ইকুয়েশন পাল্টে যেতে পারে, কিন্তু আমি পুরোটাই জানি। এমন নয় যে আমি জানি না, আমি পুরোটাই। যখন সবাই আলোচনা করেন আমি স্মিত হাসি যে হ্যাঁ, আসল কাজ তোমরা ধরতে পারবে না। এই যে 18 মাস ধরে আপনারা যে বলতেন যে ভারত কিছুই করছে না, ভারত কিছুই করছে না, ভারত যেটা করেছে সেটা হচ্ছে পেছন দিক দিয়ে খেলেছে।
সামনের দিক দিয়ে খেলেনি, পেছন দিক দিয়ে খেলে গণেশকে 18 মাসে উল্টে দিয়েছে। এ প্রসঙ্গে পরে আসবো যে এখন বাংলাদেশি হিন্দুদের জন্য একটা বড় রকমের চমক আসছে। এখনো সেটা মানে পুরোপুরি ঠিক হয়নি, তাই এ নিয়ে আমি সাধারণ মানুষকে ভুল বার্তা দিতে চাই না। আগে ঠিকঠাক হোক, তখন আমি বলবো যে বাংলাদেশের বর্ষ কি ভাবছে। একটা আপদ বিদায় হয়েছে, চোরের মতো বিদায় হয়েছে। এইবার যিনি বাইরে আছেন তাকে ভেতরে প্রতিস্থাপন করা এবং বাংলাদেশি হিন্দুদের যারা রয়েছেন, যারা অত্যাচারিত নিপীড়িত যারা এখনো রয়েছেন, তাদেরকে একটা কি করে বের করে আনা বা ওখানে তাদেরকে স্থিতিশীলতা এনে দেওয়া, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে। এখন সে ব্যাপারে কিছুটা কাজও এগিয়েছে। এখন ভারতবর্ষ যখন ভাবে, ভারতবর্ষ কিন্তু করে দেখায়। মোদিজি শুধু শুধু মানে এ করেন না, মানে বলেন না, কথা বলেন না। এই যে গত কালকে ট্রাম্প একটা ভাষণ দিলেন, ওই বোর্ড অফ পিস শাহবাজ শরীফকে উনি ডেকে নিয়ে গিয়েছেন। সে তো চাকর বাকর চললো। প্রথমে কথা হয়েছিল কি 4টে জেট পড়েছে, তারপরেতে 6টা হলো, তারপরেতে 8টা হলো, এখন এক লাফে 11টা জেট পড়ে গেছে। জেট খুব দামি, উনি আর কথা বলেননি, 11টা জেট পড়ে গেছে। 11টা জেট পড়ার পর তারপরে দেখেছে একটা দেশ দেখেছে তার তো খুব অবস্থা খারাপ। এখন খুব অবস্থা খারাপ হলে কি হবে, তাহলে যুদ্ধ থামাতে হবে। তাই ট্রাম্প বাবুকে, মালিককে তাই অনুরোধ করা হয়েছিল আপনি যুদ্ধ থামান। তাই তিনি 52 বার বলে ফেললেন আমি এই যুদ্ধ থামিয়েছি। এই সমস্ত কাণ্ড হচ্ছে কেন জানেন? হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে তিনি 6 স্কোয়াড্রন F-35 বিক্রি করার চেষ্টা করেছিলেন মোদিজিকে। বন্ধু বন্ধু বলে ফোন টোন করে একবারে মোদিজিও তার সমস্ত জবাব দিয়েছেন। দেওয়ার পর আসল কাজটি করে দিয়েছেন, 114টি রাফেল কিনে নিয়েছেন, চুক্তি করে নিয়েছেন ফ্রান্সের সঙ্গে। আর যেদিনকে চুক্তি হলো তার পরের দিনই উনি এই বাক্যটি ছেড়ে দিলেন যে আমরা জেট আমাদের পড়ে গেছে, যদিও একটা জেটেরও পাখা পর্যন্ত ভাঙা দেখানো যায়নি। তাই এই বাংলাদেশের আমাদের মোহাম্মদ ইউনূস তিনি চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত উনি ট্রাম্পের সঙ্গে সখ্যতা বজায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় কেমন হলো? সাধারণত বিদায় বেলায় সানাই বাজে, নহবত বাজে, সানাইয়ের করুণ সুর বাজে। বিদায় অনুষ্ঠানটি উদযাপন করা হয়, চমৎকারভাবে উদযাপন করা হয়। এমনকি আমাদের বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত আইজি, ইন্সপেক্টর জেনারেল পুলিশ জনাব বেনজির, তিনি যে বিদায় নিলেন, পুলিশের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিদায় তাকে জানানো হয়েছিল। হোয়াট ডাজ ইট মিন? আমরা তাকে যতই খারাপ বলি না কেন, পুলিশের মধ্যে তাকে নিয়ে এক ধরনের আধিক্যতা ছিল, তার প্রতি এক ধরনের আকর্ষণ ছিল। সেই আকর্ষণ থেকেই পুলিশ তাকে বিদায় দিয়েছে। যে সময় তিনি বিদায় লাভ করলেন তখন শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। পুলিশের লোক এটা খুব ভালো করে জানতেন। তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না, শেখ হাসিনার কাছাকাছি, তার বিরুদ্ধে পক্ষ পুলিশে প্রবল ছিল। কিন্তু তা সত্ত্বেও তাকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়েছিল। কারণটা হলো পুলিশের মৌলিক কতগুলো জায়গাতে তিনি নাড়া দিয়েছিলেন। তিনি ঘুষ দুর্নীতির সঙ্গে নারী ঘটিত ঘটনা, পুলিশের যে নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিতে যে দুর্নীতি হতো, সাব ইন্সপেক্টর নিয়োগ এবং কনস্টেবল নিয়োগ, এই পুরো জিনিসটিকে তিনি সংস্কার করেছিলেন। ফলে ওই থেকে এখন পর্যন্ত পুলিশের নিয়োগটিতে এখন আর আগের মতো সেই দুর্নীতি, অনিয়ম, দুর্নাম, বদনাম নেই। এই কারণে ডক্টর বেনজির পুলিশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। দ্বিতীয়ত হলো যে পুলিশের আইজি, তার চেহারা কেমন হওয়া উচিত, তার হাঁটাচলা কেমন হওয়া উচিত, তার জৌলুস কেমন হওয়া উচিত, এটার একটা মাত্রা তিনি তৈরি করে গেছেন, এটা লেভেল তিনি তৈরি করে গেছেন। অনিয়ম ছিল, ভুল ছিল, ভ্রান্তি ছিল, কিন্তু তিনি উদাহরণ তৈরি করে গেছেন। আইজি হবেন তো বেনজির মতো হওয়া উচিত, মানে ওর যে পজিটিভ দিকটাতে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই জন্য আর কি মুখ ফসকে ও বের হয়ে গেল, নর্মালি উনি বলা উচিত ছিল। যাই হোক, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশে যে সময়টিতে এসছেন, দেশের ক্রান্তিকাল, বলা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যদি বিখ্যাত ব্যক্তি ওই সময় ক্ষমতায় না আসতেন, দেশে দীর্ঘ যুদ্ধ হয়ে যেত। আই ডু বিলিভ সো, আমি এটা বিশ্বাস করি, আমি সমর্থন করি। এবং ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজি না হতেন, হয়তো সাহস পেতেন না,
অতটা সার্বজনীনভাবে গৃহীত হতেন না। দেশ বিদেশে তাকে নিয়ে মানে এতটা আগ্রহ দেখা দিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়তে অংশগ্রহণ করলেন, বিশ্বব্যাংক, IMF, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো, মানে 60 দিন তার জন্য ছিল স্বর্ণ সময়। তিনি যেখানে হাত দিতেন সেখানে স্বর্ণ ফলত। তিনি যা বলতেন মানুষ তা শুনত। এবং তার অবস্থানটা ছিল বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের জানুয়ারি মাসের 10 তারিখে দেশে আসার পর প্রথম 60 ডেজ তার জন্য যেমন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 60 ডেজও তেমন ছিল। বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছিলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বুদ্ধি করতেন, তিনি জাতির পিতা না হলেও জনগণ হিসেবে ডাকত, যেটা মহাত্মা গান্ধীকে ডাকে ভারতীয়দের বাপু, বাংলাদেশিদের বাপু। ওটা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা। আর উনি হয়ে যেতেন ভারতীয়দের বাপুর মতো করে বাংলাদেশিদের বাপু, বাংলাদেশিদের বাজান, যদি উনি সফল হতেন। এর কারণ হলো এত ভালোবাসা, এত রাগ, এত অনুরাগ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কেউ পায়নি। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন তখন তার বিরুদ্ধ পক্ষ তাকে অনেক কথা বলতো, লেখা নাই, পড়া নাই, তারপরে বিভিন্ন আজে বাজে কথা বলতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই আমরা অল্প কয়েকজন লোক তাকে ইউনূস ভাই, মানে ওনার সম্মানটা এমন পর্যায়ে আমি 1 to 1 তাকে ইউনূস ভাই বলি। তো আমি তাকে স্যার ডাকতাম, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই সম্মানটা তিনি অর্জন করেছিলেন। আর এই সম্মানের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের কেবলমাত্র আওয়ামী লীগের কিছু অংশ মানুষ তাকে সুদখোর বলতো, সুদি ইউনূস বলতো। একটা সময় হুজুরদের একটা অংশ তাকে সুদখোর বলতো। এর বাইরে সব মানুষ তাকে ডাকতেন স্যার। 18 কোটি মানুষ একসঙ্গে, 18 কোটি মানুষের মধ্যে ধরেন 4-5 লোক, এরকম 4-5 লাখ লোক উল্টা উল্টা বলতো, আর বাকি সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনূস স্যার। এইরকম সম্মান মর্যাদা শত বছরে কোনো ব্যক্তি অন্য কোনো দেশে পেয়ে, হয়তো নেলসন ম্যান্ডেলা দুনিয়াব্যাপী পেয়েছেন, কিন্তু তার দেশের জনগণ তো আমাদের চেয়ে বেশি নয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 60 ডেজ এরকম ছিল। তার উত্থানটি, তার আগমনটি ছিল, মানুষ কি বলবো, আল্লাহর কাছে দোয়া করেছে, চোখের পানি ফেলেছে যে আল্লাহ তুমি আমাদেরকে একজন ইউনূস দিয়েছো। আমি নিজে কি বলবো, পাগলের মতো হয়ে গেছে। আমি ওনার কাছে, মানে ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, আমি ওনাকে কোনোদিন একটা টেলিফোন করিনি, ওনার অফিসের ধারের কাছে যাইনি, ওনার 60 ডেজ তার জন্য দোয়া করেছি এবং সবাইকে বলেছে যে না, উনি আসছেন, আমাদের দেশ জাতি রক্ষা হয়েছে। কিন্তু কি এমন কর্ম করলেন, কি এমন কর্ম করলেন, কি এমন চিন্তা করলেন, যার কারণে তার সবাই পাপী। পাপ করি না, অন্যায় করি না, জুলুম করি না, আমাদের মধ্যে এমন লোক নেই বললেই চলে। তো পাপের ফল হয়। এই সমাজে যদি আল্লাহ ক্ষণে ক্ষণে পাপের, যাকে বলেন, শাস্তি দিত, তাহলে জীবনে কেউ মন্ত্রী হতে পারতো না, MP হতে পারতো না, প্রধানমন্ত্রী হতে পারতো না, কেউ মানে মসজিদের ইমাম হতে পারতো না। আল্লাহর গজব নাজিল হইতো, ঠাড়া পড়ে যেত সবাই। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পাপ তাপ, যাকে বলা হয়, গোপন রাখেন, পরে শাস্তি দেন এবং তবার একটা, মানে একেবারে মৃত্যু পূর্বক্ষণ পর্যন্ত তবার জন্য রাস্তা উন্মুক্ত রাখেন, দরজা খোলা রাখেন। তারপর তিনি যদি মরে যান, মরে যাওয়ার পরে আল্লাহই দয়া করে তার আওতাত তৈরি করে দেন, বংশধর তৈরি করে দেন, সুবর্ণোদয় তৈরি করে দেন, তারা তার দোয়া যায় কর্মের কারণে। কিন্তু মানুষ যখন দুষ্ট চিন্তা করে, বদমাইশি চিন্তা করে, এটা মানে মানুষের রিজিক নষ্ট করে ফেলে, সম্মান নষ্ট করে ফেলে। ধরুন আপনি যদি কষ্ট করে একটা ডাকাতি করেন, ব্যাংক লুট করেন, এটা হয়তো আপনি, যাকে বলা হয়, একবার করলেন, খুব ঝুঁকি হলো, ধরা পড়লে প্রচন্ড মার খেলেন, জীবনে একবার কথা। একজন হয়তো 100 বার করেছে জীবনে, এরকম ধরনের 100 বার সারা জীবনে সে করেছে। ডাকাতি করেন, রাহাজানি করেন, মানে যে কোনো অন্যায় কর্ম তার একটা লিমিট আছে। জেনা করেন, ব্যভিচার করেন, আপনার শারীরিক একটা শক্তি আছে। কিন্তু আপনি মন দিয়ে যদি, চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে যদি আপনি ধর্ষণ করেন, আপনি ডেইলি 1000 ধর্ষণ করতে পারবেন। সারা দুনিয়ার কবর থেকে মহিলাদেরকে কবর থেকে একশন করে ফেলতে পারবেন। ম্যারিলিন মন্ডো থেকে শুরু করে মধুবালা থেকে শুরু করে মীনা কুমারী, আমাদের বাংলাদেশে যারা বিখ্যাত সুন্দরী ছিলেন, আপনি সবাইকে ধর্ষণ করতে পারবেন মনে মনে। এই জন্য যারা মন্দ চিন্তা করে, এই মন্দ চিন্তা করে, তাদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়। যেমন কুকুর মন্দ চিন্তা করে, স্বদেশ জাতি বিদ্বেষী মন্দ চিন্তা করা প্রাণী, এই জন্য কুকুর ঘৃণিত। শুয়ার কম মন্দ খাবার করে আর অশ্লীল কর্ম করে প্রকাশ্যে। তো মানুষের মধ্যে যারা কুকুর প্রকৃতির, মানে মন্দ চিন্তা করে, তাদের রিজিক উঠে যায়, তাদের সম্মান আল্লাহ তুলে নেয়, মর্যাদা তুলে নেয়, তারা যেখানে যায় সেখানে অপদস্থ হয়। তো আমাদের ইউনূস ভাই এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদের এই রাষ্ট্র ক্ষমতায় বসার পর কি চিন্তা ছিল, কি মিশন ছিল, কি ভিশন ছিল, তারা আসলে কি করতে চেয়েছিলেন, নচেত 2 দিনের দুনিয়ায় কত কি বাহাদুরি। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টা, তাদের মতো বেখেয়াল যেন না হয়ে পড়ি, সীমা অতিক্রম যেন না করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।